নিয়তি লিখেছেন হুমায়ুন আহমেদ। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলে দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ হচ্ছে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজে পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহা আনন্দ। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়িতে মালিক অল্প কিছুদিন আগে দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে। বাড়ি চলে এসেছে পাকিস্তানি সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলা আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ, শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ। কারণ মহারাজার জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। ওই মহারাজার নাম আমারও জানা নেই। মাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অন্তত ক্ষমতাশীল ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটি ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের চিঠি চেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখেই মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিন বাবার কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে। আনন্দে এবং আতঙ্কে শিরে উঠতাম। একদিন কাঁপুনি দিয়ে আমার এলো জ্বর। বাবা মা দুজনে মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয় ম্যালেরিয়া। সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া ছিল কুখ্যাত রোগ। একবার কাউকে ধরলে তার জীবনশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়া মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসাবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রিন করে কুইনাইস খাচ্ছি। তারপরও ম্যালেরিয়া ধরবে কেন? বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মধ্যে হলেও এখানে মরবো। তাছাড়া ম্যালেরিয়া ওষুধটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচন্ড শীত না লাগে? শীতের জন্য বোধ হয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনে প্রতিটি জিনিস আকৃতি ছোট হতে থাকে। দেখতে বড় অদ্ভুত লাগে। এক সময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতে অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময় লেপ কাঁথার গায়ে জড়িয়ে আগে ভাগে বিছানায় শুয়ে পড়ি। প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজাবাড়ি মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলো কুকুর ছিল। তিনি সবটাকেই নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি। সে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খা। খামদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সে সে একাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, পায়ে তুলে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, আমার ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। মা চলে যাওয়ার পরই হিসির শব্দে পিছন ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম, সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরের বদ্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কিউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে আসছে, আবার ফনা তুলে। আমরা 3 ভাই বোন সিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আবার তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্তে বুঝতে পারলাম না কি হচ্ছে। এক সময় শুধু দেখা গেল কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড শেষ করলো। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কি না তাও জানি না।
সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া কষে পড়লো এবং দগদগে গা দেখা দিল। এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। আরো 2 দিন কাটলো। কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে। তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠছেন। তবুও শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একেই বলে নিয়তি। কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। আগে দুঃখে অভিমানে রাত ভাত না খেয়ে শুয়ে বসছিলাম। বাবা আমাকে ডেকে নিয়ে বারিন্দায় বসালেন। 2 জন চুপচাপ বসে আছে। চারদিকে কোনো অন্ধকার। তখন ডাকছে। বাড়ির চারপাশে আমের বনের হাওয়া লেগে বিচিত্র শব্দ হচ্ছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছু তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। এক সময় বললেন, যাও তুমি ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলছে। কুকুরটি আমার মনের গভীর চাপ ফেলেছিল।